এখন যদি আমি সারা দেশে একটা জরিপ করি যে আমাদের ওয়ানডে এবং টেস্ট দলে সবচেয়ে আগে কার নাম লেখা উচিত 11-এ, সেক্ষেত্রে আমার ধারণা বেশিরভাগই বলবেন এই নামটা মেহেদী হাসান মিরাজ। কিন্তু রিয়েলিটি হচ্ছে মিরাজ খুব দ্রুত নিজেকে একটা হুমকির মধ্যে ফেলে দিচ্ছেন। গত কিছুদিন ধরে তার যে বোলিং এবং তার যে ব্যাটিং দুটো মিলেই মিরাজ যে পারফর্ম করে যাচ্ছেন, তাতে আমার ধারণা মিরাজকে একটু আগাম বলা হয়ে যাচ্ছে আমার কথাটা, মিরাজ নিজের জন্য হুমকি তৈরি করতেছেন। যদিও মিরাজ 2023-24 স্বপ্নের মতো সময় কাটাইছেন, এখনও পর্যন্ত অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে 3-এ না 4-এ আছেন ওয়ানডেতে, ফলে বুঝতে পারতেছেন যে মিরাজকে নিয়ে এই মুহূর্তে সমালোচনামূলক কন্টেন্ট করা খুব ঝুঁকিপূর্ণ। এবং আমি জানি আজকের কন্টেন্টে খুব গালিগালাজ হবে, কিন্তু যারা একটু মন দিয়ে শুনতে চান তাদেরকে আমি বলি যে মিরাজের জন্য আসলে খুব কঠিন একটা সময় আসতেছে। সেই সময়টা কেন আসতেছে এবং মিরাজ চাইলে কীভাবে এই সময়টাকে সামাল দিতে পারেন সেটা একটু আজকে আলোচনা করব। দেখেন, মিরাজ অনেকগুলো ট্রানজিশন পিরিয়ড তার এই ছোট্ট ক্যারিয়ারটাতেই পার করছে। ছোট্টই বলতেছি, কারণ বেশি দিন তো হয় নাই। এই সেদিন মনে হয় যে আন্ডার-19 খেলে ন্যাশনাল টিমে আসলো। শুরুতে সে পুরোদস্তুর ব্যাটিং অলরাউন্ডার ছিল, পরে তাকে নেওয়া হলো বোলিং অলরাউন্ডার হিসাবে দলে, এবং সে শুরু থেকেই দুর্দান্ত বোলিং করতেছিল, বিশেষ করে লঙ্গার ফরম্যাটে। লঙ্গার ভার্সনে তো একসময় মিরাজ আমাদের সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ালো। এবং যতক্ষণ সাকিব দলে ছিল ততক্ষণ মিরাজের রোলটা ছিল 5th অথবা 6th বোলার। এই রোলে আসলেই মিরাজ বিশ্বের সেরা হয়ে উঠল, এবং সেই জায়গা থেকেই সে আসলে যে পরিসংখ্যানগত যে অর্জনগুলো গত 2-3 বছরে সেইগুলো করছে। কিন্তু সমস্যাটা হলো সাকিব রিটায়ার করার পরে 2 ধরনের সমস্যা হলো। একটা হচ্ছে যে সাইকোলজিক্যালি ওর উপরে একটা ধাক্কা লাগলো। সেই ধাক্কাটা, মিরাজ হচ্ছে এরকম একটা ছেলে যে মিরাজ সবসময় একটু বিতর্কের বাইরে থাকতে ভালোবাসে, এবং মানে সে কাউকে নিয়ে কটু কথা বলা, সরাসরি কোনো একটা পক্ষে যাওয়া বা সরাসরি কোনো ঝড় সামলানো ওরকম ক্যারেক্টার না। ফলে যেটা হলো যে যখন সাকিব রিটায়ার করলো তখন বাংলাদেশের মিডিয়া এবং ফেসবুকটাকেও আমি মিডিয়া বলি, এটা কিন্তু আপনাদের এখন বোঝার সময় চলে আসছে যে ফেসবুকে আপনারা যে লেখালেখি করেন এর রেসপন্সিবিলিটি এবং ট্র্যাডিশনাল মিডিয়ার রেসপন্সিবিলিটি আসলে একই রকম। আপনিও একজন সাংবাদিক, এটাকে বলে সিটিজেন জার্নালিজম, এবং সোশ্যাল মিডিয়া আসলে সেই জার্নালিজমের প্ল্যাটফর্ম। ফলে আমি এটাকেও মিডিয়াই বলি। সব মিডিয়াতে মিরাজকে নেক্সট সাকিব বলা হচ্ছিল, যে ও আসলে সাকিবের রোলটা প্লে করবে। এটা তো হয় না। মিরাজের বোলিং স্টাইল, মিরাজের ব্যাটিং স্টাইল এবং মিরাজের বোলিং যোগ্যতা, মিরাজের ব্যাটিং যোগ্যতা কোনোটাই সাকিবের কাছাকাছি না। ফলে এই ছেলেটা একটা সাইকোলজিক্যাল প্রেশারে পড়লো যে সাকিব ভাই একটা মহিরুহ। দেখেন, সাকিব পৃথিবীতেই আসে যুগে যুগে একবার। আপনি যদি সাকিবের মতো অলরাউন্ডার ইতিহাস জুড়ে খোঁজেন খুব বেশি পাবেন না। আমি বারবার এক কথা বলাই আপনারা নিশ্চয়ই বিরক্ত হয়ে যান যে স্যার গ্যারি সোবার্স ছাড়া সাকিবের মতো করে ব্যাটিং বোলিং দুটোকেই সমানে সামলাইতে হয়েছে এরকম অলরাউন্ডার পৃথিবীতে আর আসে না। বাকি সব গ্রেট অলরাউন্ডাররা ওয়ান সাইডেড, যে কোনো একটাই বেশি গুরুত্ব ছিল, বাকিটা তার অকেশনাল ছিল। ফলে সেই সাকিবরে তো মিরাজ দিয়ে রিপ্লেস করা যায় না। মিরাজের উপরে এই ব্যাপারটা খুব চাপ হয়ে গেল, এবং সেটা পরিষ্কার বোঝা গেল তার যে টেন্সড একটা ঘোরাফেরা মাঠের ভিতরে। মানে সে বুঝতেছে যে আউরে বাবারে বাবা, কোন অগ্নিকুণ্ডে আমার নামায় দিছে। এই সঙ্গে মিরাজ তার বোলিংটাকে না, ওই যে ধরেন 2016-17 দিক থেকে সে যখন কার্যকর ছিল বা খুব ভালো হয়ে আসছে, 2023 পর্যন্ত 24 পর্যন্ত দুর্দান্ত করে আসছে, তার বোলিংটা দিনকে দিন ধার হারাইছে। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা কথা বলা হয় যে আপনি যদি এক জায়গায় দাঁড়ায় থাকতে চান তাও আপনাকে 100 কিলোমিটার স্পিডে ছুটতে হবে। কথাটা বুঝতে পারছেন? যে আপনি যদি গতকালকের মতোই রেজাল্ট আজকে চান তাও আপনাকে বিশাল পরিশ্রম করতে হবে, নিজের অনেক চেঞ্জ করতে হবে, অনেক উন্নতি করতে হবে। আর যদি সত্যি আগাইতে চান তাহলে তো আকাশ পাতাল বদলাইতে হবে। প্রতিদিন সকালে উঠে আগের দিনের চেয়ে আপনার বেটার করতে হবে। কারণ আপনাকে নিয়ে এখন যে পরিমাণে কাটাছেঁড়া হবে, যে পরিমাণে অ্যানালাইসিস হবে, আপনাকে নিয়ে যে পরিমাণে পরিকল্পনা হবে, ওটা গতকালকে হয় না, আগামীকালকে তার চেয়েও বেশি হবে। ফলে প্রতিদিন আপনার নিজেকে ডেভেলপ করতে হবে। গত 16-17 বছর ধরে যারা রেগুলার পারফর্ম করে যাচ্ছে তাদের প্রত্যেকের দিকে চেয়ে দেখেন, তারা কেউ গতকালকের পারফর্মটা আর আজকে করতেছে না। তারা সবাই প্রতিদিন নিজেকে বদলাচ্ছে। এই জিনিসটা আপনি যার দিকে তাকাবেন, রবীন্দ্র জাদেজা বলেন, রবিচন্দ্রন অশ্বিন বলেন, বা এই যে সূর্য কুমার যাদব, এক ইন্ডিয়া থেকে 3টা উদাহরণ দিলাম, 3জনই কিন্তু র্যান্ডম নিজেকে বদলাচ্ছেন। এমন না যে কালকে ডান হাতে বল করছিলেন আজকে বাম হাতে করতেছেন, তা না।
প্রতিদিন নিজের অস্ত্রটারে আর শানিত করতেছেন, প্রতিদিন লেন্থ নিয়ে কাজ করতেছেন, টার্ন নিয়ে কাজ করতেছেন। সেখানে মিরাজের ক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনকভাবে উল্টোটা ঘটছে। আমি যেটা দেখতেছি 2023 থেকে এই ব্যাপারটা শুরু হয়েছে, 2023 থেকে তার বোলিং ডিক্লাইনিং, মানে তার আগে যে ধারগুলো ছিল, সবচেয়ে বড় জিনিসটা ছিল মিরাজের লেন্থের উপরে খুব দখল ছিল। এই জিনিসটা 2023-এর পর থেকে আমি দেখতেছি কার্যত সে হারাই ফেলতেছে। এখন উইকেট পাচ্ছে, উইকেট কিনে নিতে হচ্ছে, কিন্তু যে ব্যাটসম্যানকে বাধ্য করা উইকেট দিতে, সে যে সুন্দর লেন্থে বল করতো আগে এবং ওই লেন্থে বল করে ছোট ছোট টার্ন করানো, এটা খুব কার্যকর ব্যাপার ছিল। ইনফ্যাক্ট সাকিবেরও কিন্তু মূল অস্ত্র এটা, যে একটা দারুণ লেন্থে বল করা। সাকিব এখানে গ্রেট কেন দেখেন, আমি বুঝি যে আপনারা সাকিবের ব্যাপারে বারবার বললে একটু বিরক্ত হন। সাকিবকে আমি বলি গ্রেটদের তালিকায় থাকা সবচেয়ে খারাপ অলরাউন্ডার, কিন্তু সবচেয়ে স্মার্ট অলরাউন্ডার। কথাটা খুব স্ববিরোধী মনে হচ্ছে, তো আমি বলি তার ব্যাটিং বা বোলিং কোনোটাই একেবারে সর্বোচ্চ মানের না, কিন্তু সে এতটাই স্মার্ট যে ওইটাকে সে সর্বোচ্চ মানের এফেক্টিভ বানাইছে। এই জায়গাটায় সাকিব বাকি যে কারো চেয়ে আলাদা। সেই জিনিসটা কেমন ছিল, সে হচ্ছে যে কোনো ব্যাটসম্যানের জন্য কোনটা সবচেয়ে গুড লেন্থ এই জিনিসটা দ্রুত আবিষ্কার করতে পারত। এই জায়গাটায় আমার মনে হতো মাঝে মাঝে, আর সাকিবের তো অন্যান্য অস্ত্র ছিলই, টপ স্পিন ছিল, খুব ভালো আর্মার মারতে পারত। এই জায়গাটায় শুরুর দিকে আমার মাঝে মাঝে মনে হতো সাকিবের ওই জিনিসটা মিরাজ একটু ধরতে পারছে, যে খুব দ্রুত গুড লেন্থ রিড করতে পারে। কিন্তু ইদানিং দেখতেছি, মানে 2023 থেকে দেখতেছি সে লেন্থটা, মানে আমরা বাংলা এটাকে বলতে ছেঁড়া বেড়া করে ফেলতেছে, লেন্থটা খুব ছেঁড়া বেড়া করে ফেলতেছে। এটার এফেক্ট আপনি টেস্টে সহজে টের পাবেন না। আর টেস্টে উইকেট কেনার সুযোগ আছে, যে আপনি লেন্থ যেমনই করেন, আপনি যদি একটু টার্ন করাইতে পারেন, করাইতে পারেন, আপনি বেশি রান দিয়ে হলেও উইকেট তুলে নেবেন। কিন্তু লিমিটেড ওভার ক্রিকেটে অলরেডি এটা ধরা পড়া শুরু করছে। এবং এখানে মজাটা কোথায়, ওই যে বললাম যে সাকিবের রিটায়ারমেন্ট তাকে আরেকটা যে প্রবলেমে ফেলে দিচ্ছে, 2 নম্বর প্রবলেম, সেটা হচ্ছে যে তাকে ফোর্থ বোলার হিসাবে, ফিফথ বোলার হিসাবে অ্যাক্ট করতে হচ্ছে। আগে কিন্তু লিমিটেড ওভারে সে মূল বোলারদের কেউ ছিল না, সে ছিল হচ্ছে বাকিদের ব্যাকআপ করা, মানে বাকিরা সবাই 10 ওভার বা 4 ওভারের কোটা করবে, সেখানে কারোর ঘাটতি পড়ে গেলে, বেশিরভাগ ক্ষেত্রে ঘাটতি পড়ে গেলে ও পোষায় দিবে। কিন্তু এখন তাকে যেটা করতে হচ্ছে, এখন তাকে মূল বোলারদের একজন হিসাবে রোল প্লে করতে হচ্ছে। সাকিব তো ছিল দলের স্ট্রাইক বোলার, একদম মূল ফ্রন্টলাইন বোলার, সেটা না হলেও সেটা হয়তো এখন আমাদের পেসাররা করতেছে। কিন্তু মিরাজকে তো 1 নম্বর স্পিনার হিসাবে খেলতে হচ্ছে। এখন 1 নম্বর স্পিনারের রোলটা কী, এটা ধরেন 90-এর দশকের কথা আবার বলি, 90-এর দশকে এই মিরাজের এই এক রোলটা ঠিক আছে, যে আমি ভাই অত বেশি কেরদানি করবো না, আমি টাইট করে রাখবো, শুধু ওই মিডল ওভারে আমার কাজ হচ্ছে শুধু রান চেপে যাওয়া। ওই কাজ করে কিন্তু বাংলাদেশে অনেক স্পিনার কাটায় গেছে, বাংলাদেশে কেন পৃথিবীর জুড়েই কাটায় গেছে। কিন্তু মিরাজ যখন ওই গুড লেন্থটা খুঁজে পেতে ছেড়াবেড়া করতেছে, তখন প্রবলেম হচ্ছে মিডল ওভারে সে রানও চাপায় রাখতে পারতেছে না। আর যদি আমি তর্কের খাতিরে ধরেও নেই যে সে শুধু রান চাপায় রাখাটা ভালোভাবে পারতেছে, এটাও আসলে মিডল ওভারে এখন আর মূল কাজ না। আপনি যদি অন্যান্য দেশের দিকে তাকান, অন্যান্য দেশের স্পিনাররা বা মিডল ওভারে যেসব পেসার বল করে, তারা কিন্তু এখন উইকেট টেকিং ডেলিভারি করতেছে। দেখেন মিডল ওভারে ব্যাটসম্যানরা কী চায়, মিডল ওভারে ব্যাটসম্যানও কিন্তু চার্জ করতে চায় না। আপনি যে ওই উইকেট কিনে নেওয়ার অপেক্ষায় থাকবেন, ওই চান্স তো আপনাকে মিডল ওভারে খুব বেশি দিবে না, বিশেষ করে ওয়ান ডেতে। কারণ মিডল ওভারে হচ্ছে সে চাইবে যে কোনো ক্রমে 5, 6, 7 এই রেটে যদি রান বেরোতে থাকে, আই এম হ্যাপি, উইকেট না হারালেই হলো। কারণ আবার চার্জ করবো গিয়ে বেশি উইকেট থাকলে 35 ওভারের পর থেকে, আর কম উইকেট থাকলে 40 ওভারের পর থেকে। ফলে আপনি যখন আসলে মিডল ওভারে আটকায় রাখা বোলিং করেন, ক্রিপন বোলিং করেন, এটা কিছু মিন করে না এখন আর। কারণ ব্যাটসম্যানও তো তাই চায়। ব্যাটসম্যানকে আপনি যদি ডিফেন্সিভলি খেলতে দেন, তাহলে তো কোনো কাজ হলো না। এখন বোলার হিসেবে আপনার কাজ হচ্ছে মিডল ওভারে উইকেট তুলে নেওয়া, মানে ও যে 40 ওভারের পরে চার্জ করবে, ওইটা করার জন্য ওর হাতে যেন উইকেট না থাকে। মানে আপনি নাহিদ রানাদের জন্য ওয়েট করতে পারবেন না, আপনাকে মিডল ওভারেই ওদের 5-6 উইকেট তুলে নিতে হবে। হয়তো শুরুর দিকে ফাস্ট বোলাররা আপনাকে 2-3 উইকেট নিয়ে এনেছে, মিডল ওভারে আপনারা যে 2-3 জন বল করবেন, আপনাদের কাজ হচ্ছে আরও 5-6 উইকেট নিয়ে ফেলা। ফলে ও 40 ওভারের পরে চার্জ করতে পারবে না, এই ইনিংস বড় হবে না। কিন্তু আপনি যদি ডিফেন্সিভ বল করেন, তাহলে তো ও যে প্ল্যানে চাচ্ছে সেটাই হচ্ছে। এটা 90s ছিল কেন, তখন ব্যাটসম্যানরা এই সময় ওভার প্রতি রান করতো 3-4 করে, কিন্তু এখন তো ঠেলে ঠুলেই সে 6-7 নিয়ে নিচ্ছে। ফলে সে আর 10-15-এর দিকে যাচ্ছে না। এই জন্য মিরাজ এই জায়গাটা একদম অকেজ হয়ে গেছে। টি-20-র আলাপ না করি, টি-20-তে যে মিরাজ ব্যাটিং বোলিং কোনো কারণেই চলতেছে না, সেটা তো আপনারা বুঝতেছেন। টেস্টেও এটা খুব দ্রুত ইফেক্ট ফেলবে। ইফেক্ট ফেলবে কেন, দেখেন আমরা এখনও পর্যন্ত স্টিভি ওয়াহ পূর্ববর্তী যুগের টেস্ট খেলতেছি। পৃথিবীর সব দল কিন্তু এখন টেস্ট খেলতেছে, যে কোনো মূল্যে রেজাল্ট বের করতে হবে।
সেটা করতে গিয়ে যদি 5 সিরিজের ম্যাচে 1 ম্যাচ হেরেও যায় তারা, এটা নিয়ে তাদের কোনো আফসোস নাই। আপনি ইন্ডিয়ার কথা বলতে পারেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তো সবচেয়ে বেশি করে, সবাই এখন রেজাল্টের জন্য খেলতেছে। মাঝে কি একটা স্ট্যাটিস্টিক্স দেখতেছিলামও, যে যে স্ট্যাটিস্টিক্স বলতেছে যে গত 5 বছরে পৃথিবীর বেশিরভাগ ম্যাচে রেজাল্ট আসছে। এখন আপনি যে বোলিংটা মিরাজ করে, ওই বোলিংটা দিয়ে কিন্তু রেগুলার রেজাল্ট আনা কঠিন, যদি সে দলের মূল স্পিনার হয়, যদি তার উপরে আপনি ভরসা করেন উইকেট তুলে নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আসলে রেজাল্ট বের করা খুব কঠিন ওই বোলিং দিয়ে। ফলে আমাদের দল আজকে হোক কালকে হোক স্ট্র্যাটেজি বদলাবে। ইতিমধ্যে আমরা কিন্তু দেখছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা যখন ব্যাটিং করতেছিলাম, তাদের মনোভাবে আমার মনে হয়েছে ওই সময় আমি একদিন বলছিও যে আমরা একটু মডার্ন ক্রিকেট খেলার চেষ্টা করছি ওয়েস্ট ইন্ডিজের টেস্টে। আমার মনে হয়েছে যে আমরা রেজাল্ট বের করার জন্য দিছি, এটা ভালো সাইন, কিন্তু এটা মিরাজের জন্য ক্ষতিকর। কারণ মিরাজ যে বোলিং করে ওই বোলিং এই ক্রিকেটের সঙ্গে যায় না। এখন শুধু বোলিং নিয়ে বলে যাচ্ছি তো অনেক সময় ধরে, ব্যাটিংও কনসার্ন টেস্টে হয়তো না, টেস্টে যে না বললাম ওখানেও আবার বলি, টেস্টেও যখন আপনার টিম অল আউট যাবে প্রত্যেকটা টেস্টে রেজাল্ট বের করার জন্য, তখন কিন্তু আপনি 8 নম্বরে নেমে ওই 2 দিন ধরে 100 রানের ইনিংস খেলবেন, ওইটা মেনে নেবে না ম্যানেজমেন্ট। কারণ 8 নাম্বার তো তখন ভাইটাল জায়গা। 7-8 মিরাজ 7-এ ব্যাট করে, 8-এ তো না। তো যাই হোক, 7-এ করুক 8-এ করুক, ওই জায়গায় গিয়ে আপনার জোরো ব্যাটিংই করতে হবে। আপনার টিমের ডিমান্ড থাকবে যে ওই জায়গায় গিয়ে আপনি 50 বলে 60 করে আসবেন, আপনার সারাদিন বসে সেঞ্চুরি করার দরকার নাই। এখন মিরাজ তো সেটা পারতেছে না, কোনো ফর্ম্যাটেই পারতেছে না। ফলে ব্যাটিংটাও আসলে কনসার্ন। যে লোক টেস্টে পারতেছে না, সেই যে ওয়ানডেতে পারতেছে না, আপনারা চোখেই দেখতে পাচ্ছেন যে সেই স্ট্রাইক রেটে কোনোভাবে পেরে উঠতেছে না। T20 বাদ দেন, T20-র আলাপ নাই করে ওয়ানডেতেও সে যে ব্যাটিং করতেছে, এই ব্যাটিং দিয়ে আমাদের ওই অর্থে কোনো উপকার হচ্ছে না। মানে এই মান বাঁচানো ব্যাটিং দেখেন, আমরা রিয়াদের বা মুশফিকের যে কারণে 2025 সালে সমালোচনা করি, তারা বাংলাদেশকে কি দিছে সেটা আমি দেবব্রত তো না জানা না, তারপরেও আমরা যে আধুনিক জায়গা থেকে সমালোচনা করি, সেটা হচ্ছে মান বাঁচানো খেলা, আর খেলা যাবে না। এই 2025 সালে কেউ সেটা যদি পৃথিবীর সেরা খেলোয়াড়ও বাংলাদেশি দলে জয়েন করে, এই সাকিবই যদি আবার কালকে বাংলাদেশি দলে জয়েন করে এবং জয়েন করে তার বয়সজনিত কারণ, ফর্মজনিত কারণে সে যদি মান বাঁচানো ক্রিকেট খেলে, আমি ফার্স্ট ম্যান হব যে হচ্ছে এটা প্রতিবাদ করবো। কারণ এখন আপনি মান বাঁচানো ক্রিকেট খেলতে পারবেন না। মিরাজ সব ফর্ম্যাটে মান বাঁচানো ক্রিকেট খেলতেছে। মিরাজকে এখন দ্রুত ডিসিশন নিতে হবে সে কী করবে। এই জায়গাটায় মিরাজ যে সুবিধাটা পাচ্ছে সেটা হচ্ছে যে ওই যে আমি মুশফিকের ব্যাপারে বলি যে মুশফিকরে স্রষ্টা কিছু সুবিধা দিয়েছেন, লাখ কিছু সুবিধা করে দিচ্ছে। এটা হচ্ছে তার আর্লি ক্যারিয়ারে যখন সে চ্যালেঞ্জের মুখে পড়ছিল, দিমান ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জার, সে আইসিএলে চলে গেল। পাবেল ছিল তারপরে বড় চ্যালেঞ্জার, পাবেল কিছু অক্রিকেটীয় কারণে ক্রিকেটের বাইরে চলে গেল। একই রকম মিরাজ গত বছর খানেক যাদের কাছ থেকে চ্যালেঞ্জে পড়তে পারতো, তার ভিতরে সবচেয়ে বড় ছিল রকিবুল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ী দলের ছেলে। ওই ছেলেটা খুব দ্রুত নিজের অনেকটা মনে হচ্ছে যে পুরায় যাচ্ছে। আমি জানি না আবার কামব্যাক করতে পারবে কিনা। ও যদি দুর্দান্ত ফর্মে থাকতো, যে ছন্দে ছিল, ও আগে যে ছন্দে ছিল সেই ছন্দে থাকলে কিন্তু মিরাজ বিপাকে পড়ে যেত। লোকেরা রকিবুলের দলে নিয়ে, এবং মৃত্যুঞ্জয় যদিও পেস বোলিং অলরাউন্ডার, একই ঘটনা যে মৃত্যুঞ্জয়ের ব্যাটিংটা নাই হয়ে গেছে, ফলে সে থ্রেড তৈরি করতে পারতেছে না। ফলে মনে হচ্ছে যে মিরাজের এই মুহূর্তে বিকল্প নাই। যদি বিকল্প নাই কথাটা আমার এত বিরক্ত তৈরি করে সব ক্ষেত্রে। কেউ যদি বলে যে দেবব্রতর বিকল্প নাই, আরে ভাই যে কেউ বিকল্প হইতে পারে। আপনি খারাপ করছেন, আপনার বাস ভালো চলতেছে না, ছেড়ে যাব, পরে রিক্সা পাই, ভ্যান পাই, একটা কিছু তো উঠবো। অচল বাসে বসে থেকে তো লাভ নেই। ফলে বিকল্প নাই কারোর ব্যাপারে বলবেন না। এখন কথা হচ্ছে যে বিকল্প ও আছে, বিকল্প রেডি হচ্ছে। এইটা মিরাজ দেখতে পাচ্ছেন কি না বা দর্শকরা দেখতে পাচ্ছেন কি না আমি ঠিক জানি না। এখন যে আন্ডার-19 টিমটা খেলতেছে, আজিজুল হক তামিমের টিম, এই টিমে 3টা জেনুইন অলরাউন্ডার আছে। তার ভিতরে আজিজুল হক তামিম নিজে জেনুইন অলরাউন্ডার। সে হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান, খুব কার্যকরী স্পিনার। মানে সে ফিফথ বোলার বা ফোর্থ বোলার হিসাবে আপনাকে দুর্দান্ত সার্ভিস দেবে, সঙ্গে সে 4-5-এ ব্যাট করবে। বুঝলেন যে মিরাজের জন্য সে কত বড় থ্রেট হয়ে আসতেছে, আমাদের জন্য অবশ্য আশীর্বাদ হয়ে আসতেছে। এই টিমে আরও 2টো অলরাউন্ডার আছে। একটা অলরাউন্ডার আবার খুবই দারুণ, সেটা হচ্ছে দেবাশিস দেবা হচ্ছে লেগ স্পিনিং অলরাউন্ডার। যদি আমি নাম ভুল না করে থাকি, এইসব ক্রিকেটের ক্ষেত্রে আমি খুব নাম ভুল করে ফেলি, যতক্ষণ ন্যাশনাল টিমে না আসে এর নাম ওর নামে, ওর নাম এর নামে, এই করে ফেলি, কী যে করবো বুঝি না। আরেকটা হচ্ছে রিজওয়ান, ও পেস বোলিং অলরাউন্ডার। এই 3টা ছেলে যদি অযত্ন বা নিজেদের খামখেয়ালির কারণে পথারায় না ফেলে, এই 3টা ছেলে খুব দ্রুত ন্যাশনাল টিমের জায়গা দাবি করবে। মানে এবছরই তো মনে হয় আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, তাই না? এই ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার আগেই দেখবেন যে এরা বলতেছে আমাদের জায়গা দেন।
ওরা অলরেডি সেই জায়গায় আছে। আজকে আজিজুল হক তামিমের একটা ছবি দেখলাম, ও হচ্ছে গুলশানের ক্যাপ্টেন আর গুলশানে লিটন খেলতেছে, মানে কি সুন্দর দৃশ্য। ও মুগ্ধ হয়ে লিটনের কথা শুনতেছে চেয়ারে বসে, লিটন সামনের চেয়ারের উপরে পা তুলে দিয়ে ওরে কি একটা দেখাচ্ছে, হাত দেখে আমার মনে হচ্ছিল ব্যাটের গ্রিপ বা কিছু একটা দেখাচ্ছে, যাই দেখাক। লিটন যে লেভেলের ব্যাটসম্যান, এই যে ছেলেটা ম্যাচিউর হয়ে যাবে এই সিজনটা, ক্যাপ্টেন্সি করতেছে একটা দলের প্রিমিয়ার লিগে, সেই সঙ্গে দলের হয়েছে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, যার কাছ থেকে ব্যাটিংটা অন্য লেভেলের ব্যাটিং শিখে ফেলবে। যাই হোক, আজিজুল হক তামিম নিয়ে আমি বড় স্বপ্ন দেখি, কিন্তু রিয়েলিটি হচ্ছে মিরাজকে বুঝতে হবে যে তার খুব দ্রুত নিজেকে চেঞ্জ করতে হবে। সেটা কিন্তু খুব কঠিন না মিরাজ, খুব কঠিন না। আপনি এর আগে অনেকবার দেখাচ্ছেন যে আপনি এটা পারেন, আপনি কিন্তু অনেকবার পরিস্থিতির সঙ্গে মানায় নিয়েছেন, আরেকবার চ্যালেঞ্জটা নেন। আপনি একদম পিচ্চি থেকে শুরু করে বিশ্বসেরা অলরাউন্ডারদের তালিকায় উঠছেন, সেখান থেকে আজকে এই থ্রেডের ভয় আপনি পিছিয়ে যাবেন এটা আমি বিশ্বাস করি না। আমি নিশ্চিত যে আজিজুল হক তামিম যখন বলবে যে আমি আসতেছি আমাকে দলে নেন, তখন আপনি তার চেয়ে জোরে বলবেন যে পারলে আমার খেলা দিয়ে সরা। এই কম্পিটিশনটা দেখতে চাই, এই হেলদি কম্পিটিশনটা দেখতে চাই বলে এই সমালোচনা না, আপনার একটু সতর্কতামূলক একটা কন্টেন্ট করলাম। মিরাজের জন্য শুভকামনা, আজিজুল হক তামিমের জন্য শুভকামনা। তারা যত ভালো করবে আমাদের বাংলাদেশ দলের রিসোর্স তত ভালো হবে, সবার জন্য শুভকামনা।